কেমন আছো তোমরা? আমি প্রীতম বলছি। আর এখন তোমাদেরকে শোনাবো অবরুদ্ধ নিশীথের ১৮তম পর্ব। লেখিকা তেজস্মিতা মুর্তজা। তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক। বাড়ি থেকে অন্তু বের হলো আছরের নামাজ আদায় করে। তার আগে ছুটে বেরিয়ে আসতে নিলে মুস্তাকিন থামিয়েছিল। এরপরেও যখন বেপরোয়ার মতো বেরিয়ে আসতে অগ্রসর হয়, তখন একটা কঠিন ধমক মেরেছে মুস্তাকিন। রাবেয়া রানা চেয়ারে বসে জিজ্ঞেস করেছিল, বাহাদুরি করে একা যাবেন ঠিক আছে, এরপর আপনার সাথে কি হবে তা দেখার জন্য ওখানে কে থাকবে? প্রথমে অন্তিক, পরে স্যার, এরপর আপনি, এরপর এ বাড়ির কার পালা? অন্তু নিশ্চুপ। মুস্তাকিন বলেছিল, আমি ফোর্স ডাকি, তারা গোপনেই আপনাকে প্রোটেক্ট করবে। ওরা জানতে পারবে না কেউ গিয়েছে আপনার সঙ্গে, এবং তা নিশ্চিত করার দায়িত্ব আমার। অন্তু রাজি হয়নি। প্রয়োজন নেই অফিসার, আমি কোনো ধরনের ছোট্ট একটা রিস্কও নিতে প্রস্তুত নই। আমার মন বলছে ওরা ভয়ঙ্কর, কথার খেলাপি হলে খারাপ কিছু হতেই পারে। রাবেয়া কান্না লুকালেন শাড়ির আঁচলে। অন্তু নিস্তেজ পায়ে এগিয়ে গিয়ে আলতো করে একবার আম্মুকে জড়িয়ে ধরেছিল। বেরিয়ে আসার সময় মোস্তাকিনের সামনে দাঁড়িয়ে বলেছিল, ১ ঘন্টা সময়, এরপরে আমি ফিরে না আসলে আপনি ইচ্ছে মতো পদক্ষেপ নিতে পারেন। মুস্তাকিন কেমন করে যেন চেয়েছিল মিনিটখানেক অন্তুর চোখের দিকে। এরপর আশ্বাস দেবার ভঙ্গিতে মাথা নেড়ে বিদায় জানিয়েছিল। বিড়বিড় করে বলেছিল, গড ব্লেস ইউ। বাসের আডের ওপর থেকে গাড়ি করে নয়াবাদ যেতে কম বেশি ৮ ঘন্টা সময় লাগে। যখন অন্তু নয়াবাগ মসজিদের সামনে পৌঁছালো, তখন বিকেল প্রায় শেষের দিকে। তার মনে হলো আরও একটু আগে আসার ছিল। শীতের মৌসুম, দিনের বেলা ছোট, দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসে। নয়বাগ মসজিদের অদূরে দাঁড়িয়ে থেকে তার ভেতরে এক প্রকার ছটফটানি কাজ করছিল। আবার ভাবতে বসে গেছিল, জীবনের সাথে আসলে ঘটছেটা কি? এই অনিশ্চিত প্রবাহ ধারা তাকে ধাওয়া করে কোথায় নিয়ে যাচ্ছে? মিনিট দুয়েক বাদে দুটো লোক এসে দাঁড়ালো সামনে। অন্তুর গাটা ঝাঁকুনি দিয়ে উঠল, লোমগুলো খাড়া হয়ে উঠেছে। লোকগুলোর মুখের অভিব্যক্তি ভীষণ রকমের চতুর। দেখে মনে হচ্ছে অন্তুকে মেহমানদারির উদ্দেশ্যে পথ দেখিয়ে নিয়ে যেতে এসেছে। চারপাশের লোক আসল ঘটনা আন্দাজ করতে পারবে না এদের আচরণ দেখে। তাছাড়াও হয়তো বুঝলেও কিছুই বলবে না। রাজত্ব এদের, শাসন এদের, সমাজ এদের নোংরা পায়ের তালুর তলে পদদলিত। তারা যে রাস্তাটা দিয়ে এগিয়ে যাচ্ছিল, রাস্তাটা ক্রমশ ঢালু হয়ে এগিয়ে গেছে। দুপাশে বন, জঙ্গলি এলাকার মতো। এক কথায় নির্জন একটি জায়গা। অন্তু হাসল। তার হাসি পাচ্ছে নিজের জীবনের ঘটনা প্রবাহের ওপর এবং অনিশ্চিত আগামীকালের ওপর। মন ভরে কিছুক্ষণ নিঃশব্দে হাসল। আব্বুর কথা খুব মনে পড়ছে। সেটাকে পাত্তা দিতে চাইল না। ওটা মাথায় জেগে বসলে তার মানসিকতা মেরুদণ্ডহীন এক কেঁচোর মাফিক হয়ে পড়বে, যাকে আলতো পায়ের চাপে পিষে মারা যায়। কিন্তু এখন দুর্বল হওয়ার সময় নয়। জানা নেই কি অপেক্ষা করছে, অথচ বেপরোয়া মন বেজায় শয়তান। ঘুরে ফিরেই আব্বুর মুখটা, মাঝে মধ্যে আবার অন্তিকের হাসি মুখটা খুব জ্বালাতন করছিল। অন্তু চারপাশে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সৃষ্টিকর্তাকে ডেকে উঠল মৃদু স্বরে, সাহায্য চাই। একদম নির্জন জায়গাটির কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি বাংলো অথবা কোয়ার্টারের মতো বিল্ডিং। রংচটা দেয়াল, মরিচা ধরা লোহার জানালাগুলো। ওর পেছনে হাঁটছিল লোক দুটো। এত কাছে গা লাগিয়ে হাঁটছে, এতক্ষণে বেশ কয়েকবার প্রায় ছোঁয়া লেগেছে। অন্তুর সাহস ওদের চোরা নজরে বাঁধা পড়ে আছে যেন। বাড়ির গেটের ভেতর দিয়ে ঢুকতেই চোখে অন্ধকার দেখল। ঘুপচির মতো ভেতরটা, বিশ্রী গন্ধ আসছে চারপাশ থেকে। অন্তুর মাথা চক্কর কেটে উঠল অসহ্য দুর্গন্ধে। আন্দাজ করে নিল মদ এবং ড্রাগসের গন্ধ মিশে একাকার হয়ে একটা ভাবসা, পেট গোলানো দুর্গন্ধের সৃষ্টি করেছে। সিঁড়িতে ওঠার সময় বেশ কয়েকবার লোক দুটো যেন ওকে ইচ্ছে করে ছোঁয়ার চেষ্টা করলো। অন্তু হাসল কেবল। তার মনে হতো সে প্রতিবাদী, অল্প হলেও। তার সামনে কোনো অন্যায় টেকার নয়। অথচ এই ভাবনাটা থেকে তাকে বের করতেই যেন প্রকৃতির আজ এত আয়োজন। কলেজের ছোকরাদের অথবা পাড়ার মহিলাদের সম্মুখে প্রতিবাদী আওয়াজ উঠানোই জীবনের জিত এবং নিরাপত্তা নয়। ওটাকে কোনো অর্থে প্রতিবাদ বলে না। আজ মনে হচ্ছে তার প্রতিবাদ বোধহয় শুধুই মহিলা এবং সাধারণ অসভ্যদের সামনেই সীমাবদ্ধ। নয়তো এখানে কেন সে একটা চলন্ত পুতুলের মতো হেঁটে চলেছে এভাবে? কোনো প্রতিবাদের ভাষাই মুখে আসছে না, হাতে উঠছে না। শরীরে কম্পন ধরেছে, মনে নারীসুলভ দুর্বলতা বিরাজ করছে। অসহায়ত্বের চাদরে পুরো অন্তঃসত্ত্বাটা বাজেভাবে ঢাকা পড়েছে। তার মানে এই সমাজের খারাপদের সম্মুখে টিকে থাকার মতো প্রতিবাদ রপ্ত করার সাধ্যের বাইরে। সে না হয় পারেনি, আচ্ছা নাই বা পারল, কিন্তু মুস্তাকিন, সে একজন এফবিআই অফিসার। তার কাছে হুমকি চিরকুট আসে, শাসানো ফোন কল আসে, মাঝপথে কেস দাবিয়ে দেওয়া হয়। সমাজ আসলে কাদের বিচার এবং রাজ চলছে? কারা ভালো আছে? চিৎকার করে কেউ যেন কানের তালা ফাটালো এটা বলে, খারাপদের, খারাপরা, খারাপরা ভালো আছে, একমাত্র খারাপেরা তুলনামূলক ভালো আছে। দোতলায় নিয়ে যাবার পর
অন্তুর মনে হয়েছিল তাকে কোনো কক্ষে বন্দি করে দেওয়া হবে। নারী মন আতঙ্কে গুংড়ে উঠেছিল। কিন্তু তাকে বদ্ধ রুমগুলো পার করে রুপটপের সামনে নিয়ে যাওয়া হলো। চারপাশ ততক্ষণে অন্ধকার হয়ে এসেছে প্রায়। গোধূলি বেলা সবচেয়ে সুন্দর গোটা দিনের মাঝে। অথচ আজ তাকে বলি বোধহয় এই সুন্দর সময় দেয়া হবে। রুপটপটাও পুরনো, সবুজাভ শ্যাওলা পড়েছে। পুরনো বিল্ডিং। মাগরিবের আজান শোনা গেল এবার। অন্তু একটু চমকাল। লোকে বলতো সে চমকায় না। আজ অল্পতেই খুব কাবু হয়ে যাচ্ছে যেন। আজান শেষ হলো। রুফটপে পা রাখল। মাথা তুলে আশপাশ দেখল। লোক দুটো গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। কয়েকজন পুরুষের সম্মিলিত হাসির আওয়াজ পেয়ে সেদিকে তাকালো অন্তু। চারিদিকে কুয়াশা ঘন হয়ে আসছে। দিনের আলো ফুরিয়েছে। রুফটপটাকে বাইরে থেকে পুরনো পরিত্যক্ত জায়গা বলে মনে হলেও এখন বুঝল এক অভিজাত বৈঠকখানার চেয়ে কম নয় এটা। গোলাকার সারি করে সাজানো সোফার সেট, সেন্টার টেবিল, টেবিলের ওপর সারি করে ধরা মদের বোতল, ড্রিঙ্কিং গ্লাস, সোডার কৌটা, মেডিসিনের পাতা, মোড়ানো কাগজ, ছুরি ইত্যাদি পড়ে আছে। সোফাতে গায়ে লিয়ে বসে আছে একজন পুরুষ। জলজলে বিড়ালের মতো চোখ, খাড়া নাক, অনেকটা খিলানের মতো। পাটাগুলো যেন ফোনা তুলে আছে। ঠোঁটে প্যাচ প্যাচে হাসি ঝুলছে। তার সম্মুখে পিঠ ফিরিয়ে বসে আছে আরেকটি লোক। এক মুহূর্তের জন্য অন্তুর মনে হলো এই পিঠ ফেরানো পেছনের পৃষ্ঠটাকে সে চেনে। অন্তু চোখ বুজে শ্বাস ফেলল। ততক্ষণে ধপ করে পুরো রুফটপে আলো জ্বলে উঠেছে। সামনে বসা লোকটি তাকালো অন্তুর দিকে। সঙ্গে সঙ্গে হাতের গ্লাসটি নামিয়ে রেখে কেমন যেন মনোযোগী দৃষ্টি মেলল অন্তুর গোটা শরীরে। যেন আকর্ষণীয় কিছু পেয়েছে হুট করে। পেছন ফিরে বসে থাকা লোকটা অনীহার দৃষ্টি মেলে দেখতে চাইল যে কাকে আনা হয়েছে। তার দৃষ্টি কেঁপে উঠে বিদ্যুতের মতো ধাক্কা খেল যেন অন্তুর ওপর। জয়! অন্তু হতবিহ্বল চোখে তাকিয়ে দেখল জয়কে। ধীরে ধীরে বিস্ময় ভাবটা কেটে মন, মস্তিষ্ক ও গোটা শরীর জুড়ে এক বিদ্বেষী ঘৃণারা লাফিয়ে উঠল যেন। ঘেন্নায় চোখ জ্বালা করছে খুব। বুকের ভেতর ঝড় উঠেছে। এরা এত নিচে নামতে পারে? এত নিচে? কেন করেছে এসব জয়? তাকে কেন এখানে নিয়ে এসেছে? তাকে এখানে জয় নিয়ে এসেছে সম্মানহানি করতে? জয় সেদিন ভার্সিটি প্রাঙ্গণে দাঁড়িয়ে চ্যালেঞ্জ নিয়েছিল। সেসবের জেরে সব করছে? প্রশ্ন অনেক, উত্তর নেই যথাযথ। অবাক ভাবটা কাটল যখন চট করে ওর বাহু আঁকড়ে ধরে প্রায় ধাক্কা দিয়ে সামনে ঠেলা দিল পেছনে থাকা লোকটা। অন্তুর ভেতরে ধপ করে আগুন জ্বলে উঠল যেন। আরও দুটো ঠেলা তাকে সহ্য করতে হলো। অন্তুর মাথাটা চক্কর কেটে উঠল। শরীরটা ভেঙে আসছিল। মন মস্তিষ্ক না চাইতেও একদম দুর্বল হয়ে আসছিল। সবশেষে সে একজন মেয়ে। সবশেষে সে একজন মেয়ে। মাংসাশী পশুর ঢেরায় দাঁড়িয়ে থাকা একটা ছোট্ট হরিণীর বাচ্চার মতোই দুর্বল। জয় চট করে উঠে দাঁড়ালো। তার মুখে চাপা বিস্ময়। ভ্রু কুঁচকে রইল। হাতের ধোঁয়া ওঠা কলকিটা টেবিলে ফেলে বলল, ওকে ওকে এখানে নিয়ে এসেছিস কেন? কি সমস্যা? সোফায় বসা লোকটা চার হাত পা ছড়িয়ে বসে আছে। তার নজর এখনও অন্তুর শরীরে। লোক দুটো তখনও অন্তুর খুব কাছে দাঁড়ানো। অন্তু এক দৃষ্টে চেয়ে আছে জয়ের দিকে। সে ঠিক বুঝতে পারছিল না পরিস্থিতিটা। জয় কি নাটক করছে? জয় এবার কঠিন স্বরে জিজ্ঞেস করল, ওকে এখানে নিয়ে এসেছিস কেন? কি চলছে মামা? কাহিনী কি? প্যাচ প্যাচে হাসি শোনা গেল। বিড়ালের মতো জলজলে চোখগুলো কিসের নেশায় যেন জ্বলছিল। সরু নাকের খিলানের মতো পাটাটা কাঁপে যখন লোকটা হাসে। অন্তুর ঘেন্না এলো সেদিকে তাকিয়ে। জয় খেঁকিয়ে উঠল, হের বাল! ওরে কেন নিয়ে আসছেন এইখানে? এইটা জিগাইছি। পলাশ তখন অন্তুর দিকে চেয়ে। জয় দুই ভ্রুর মাঝে আঙুল ঘষে দাঁত খিঁচল। পলাশ ভাই, কিছু জিজ্ঞেস করতেছি। হাসি অফ করে জবাব দিয়ে এরপর হাসেন। অন্তু চমকে উঠল। পলাশ? দিনাজপুরের শীর্ষ সন্ত্রাস? বাজারের প্রতিটা দোকানে কসাইয়ের মতো চাঁদাবাজি থেকে শুরু করে নতুন নতুন পাপের সৃষ্টিকর্তা পলাশ ও রাজন। দেখেছিল না কোনোদিন লোকটাকে। আন্ডারওয়ার্ল্ড বলে একটা কথা আছে। আর সেখানকার জানোয়ারেরা আন্ডারগ্রাউন্ডেই বিচরণ করে সাধারণত। অন্তুর মাথায় এলো না তাকে কেন এই নরকে আনা হয়েছে। মহাজন পলাশ মানুষকে টাকা ধার দেয় সুদের চুক্তিতে। সময় এতটা কম দেয় যে একজন ঋণী লোকের পক্ষে অত দ্রুত সুদসহ টাকা জোগাড় সম্ভব হয় না। পলাশ তার বদলে বউ, বাচ্চা, জমির দলিল, বাড়িঘর, ব্যবসা সবশেষে যান নিয়েও নিজের সুদসহ টাকা আদায় করে নেয়। এমন বহু কথা শুনেছে অন্তু পলাশের ব্যাপারে। এটাই কি সেই পলাশ? জয় এখানে কেন? অন্তুর খুব দুর্বলতা বোধ হচ্ছিল। চারপাশে দর্শকের মতো দাঁড়িয়ে আছে পলাশের লোকগুলো। দেখতে নর্দমার পাশে ক্ষুধার্ত অবস্থায় শুয়ে থাকা কুকুরের মাফিক রূপ সবগুলোর। পলাশ হাসল, এত কে ব্যস্ত হইতেছিস বাপ? এমন টসটসে মাল ঘরে রেখে এসে কিসব আউল ফাউল জিনিস বন্ধক রেখে মানুষ টেকা ধার নেয়। বোকার দল সবগুলা। জয় নাক মুখ জড়িয়ে বিরক্ত হয়ে মদের বোতল তুলে নিয়ে তাতে দুটো চুমুক দিল। অন্তুর বাড়ির লোকও কি সুদের টাকা নিয়েছে নাকি পলাশের কাছে? আমজাদ সাহেবকে তো এমন লোক মনে হয় না। গলা জ্বলছে আজ। অল্প সোডা এবং পানি না মেশালেই না। তখন ওকে পাশ কাটিয়ে পলাশ এগিয়ে যায় অন্তুর কাছে। খুব কাছে গিয়ে দাঁড়ায়।
অন্তু চেয়েও পেছোতে পারল না। পিছনে আরও দুটো কুকুর দাঁড়ানো। পলাশের শরীর থেকে যে দুর্গন্ধ আসছে তাতে অন্তুর মনে হলো সে যখন তখন গল গল করে বমি করে ফেলবে। এতটা কাছে কোনো পুরুষ কোনোদিন আসেনি তার। বিড়বিড় করে সৃষ্টিকর থেকে ডেকে ওঠে অন্তু। পলাশ জিভ বের করা কুকুরের মতো গন্ধ শুকছে ওর শরীরের। বোরকা এবং নিকাবের ওপর দিয়েই যেন কিসের পৈশাচিক স্বাদ পাচ্ছে জানোয়ারটা। অন্তু চোখ বুজে ডুকরে উঠল নীরবে। আল্লাহ পাক, পানা চাই এসব থেকে, তুলে নিন আমাকে, রক্ষা করুন। পলাশ স্থির হয়ে দাঁড়ালো, প্যাচ প্যাচে হাসি দিয়ে বলল, তোমার ভাই যখন বউয়ের গয়না দিয়ে এসে টাকা চাইছিল আমার কাছে, আমি অবসরে কইছিলাম বউয়ের গয়না দরকার নাই, বউডারে আনলে পারতি, জীবনে আর টেকা পরিশোধ করা লাগতো না। সেমরা দেখলাম জ্বলে উঠছিল, অথচ টেকারও প্রয়োজন, কিছু বলবার পারে নাই। পরে কইল, না, আমি গয়নায় রাখতে চাই ভাই, দোকানে যা কামাই হবে তা দিয়ে মাসে মাসে আপনার টাকা দিয়ে সময় ফুরানোর আগেই শোধ করে দেব। শালার সাওয়াল পারল তো না, সেই হয়রানি পেরেশানি হইল, দোকানটাও গেল, রাখতে পারল না। শেষ পর্যন্ত 2 দিন আগে নাকি নিজেও পলাইছে। অথচ তোমার আনলে খুশি হয়ে দেখা যাচ্ছে ওর ব্যবসাটা নিজ হাতে চিরদিন প্রোটেক্ট করতাম। তোমারে আনে নাই কেন আগে? পরে খোঁজ লাগাইয়া জানছি তোমার কথা। এবার ঝুঁকে পড়ল পলাশ অন্তুর উপর। তাও জানতাম না যে তুমি এত সুন্দরী। জানলে অন্তিক শ্যামলাটার সুদ আসল চাঁদা দোকানের কামাইয়ের ভাগ সবটা মাফ করে দিতাম। মেয়ে লোকের ওপর কিচ্ছু নাই, কারবারও না। আমি মেয়ে লোকের খাতিরে বহুত ত্যাগ করবার পারি। অন্তিক সেটাটা আমার থেকে লুকায় না পালায় যদি তোমারে আনতো আমার কাছে, তোমার বাপ ডর এত ভোগান্তি হইতো না। স্যার, আমি জানতাম না তুমি এরম। অন্তু এতক্ষণ কথাগুলো শুনছিল, আর একটু একটু করে যেন পাতালে ঘিরে যাচ্ছিল। কিন্তু এবার কলিজার ভেতরটা ছ্যাঁত করে ওঠে। বাপের ভোগান্তি? থাবা দিয়ে পলাশের শার্ট খামচে ধরে। এই জানোয়ারের বাচ্চা, কি বললি তুই? আব্বু কোথায়? আব্বু তোর কাছে? কি করেছিস তুই আব্বুর সাথে? জারস তুই, হ্যাঁ? কি করেছিস আব্বুর সাথে? আব্বু কই? কোথায় আব্বু? শুয়োরের বাচ্চা, আব্বু কই? ঝরঝর করে কেঁদে উঠল মেয়েটা। হুঙ্কারটা কান্নার সাথে মিশে নির্মম আর্তনাদের মতো শোনালো। পলাশকে দেখে মনে হলো তার প্রিয় খাবারটা খেয়ে তৃপ্তির হাসি হাসছে। এতটা পৈশাচিক তার মুখের ভঙ্গি। অন্তু শুনেছিল মহাজন আর সন্ত্রাসরা পিশাচদের আরেক বংশধর। জোরে জোরে শ্বাস ফেলছিল মেয়েটা। বুকে কাঁপন ধরেছে। পলাশ অন্তুর হাতটা ছড়ানোর নাম করে বাজেভাবে জড়িয়ে ধরে ছুঁয়ে দিল। অন্তু ঝটকা মেরে হাত ছড়িয়ে পিছিয়ে যায়। ধাক্কা খায় পুরো দেহটা দুটো পুরুষের সাথে। ঘেন্না আসলো নিজের শরীরের ওপর। কোথাও পুরুষের ছোঁয়া লাগা বাকি রইল না যেন গোটা দেহে। ছটফট করতে করতে দূরে সরে দাঁড়ালো। ফুপানো কান্নায় নেকাব ভিজে উঠেছে অসহায় বাপ পাগল মেয়েটির। জয় সোফা ঘুরিয়ে নিয়ে বসেছে, যেন সে যাত্রাপালা দেখতে এসেছে। তার হাতে স্বল্প মাত্রার বিহারের জ্ঞান। অন্তুর দৃঢ় বিশ্বাস জাগল, জয় সব জানে, সব। তবু কেন নাটক করলো প্রথম দিকে? অন্তু চেঁচিয়ে উঠল, আব্বু কই? চেঁচানো নিদারুণ আহাজারির মতো নাই শুনতে লাগলো। আমার আব্বু কই রে? ও আব্বু, আমার আব্বুকে কোথায় রেখেছিস তোরা? কোথায় আমার আব্বু? আব্বু! সবে বলতে শেখা ছোট্ট শিশুর মতো অবুঝ স্বরে ডেকে ওঠে অন্তু আবার। ও আব্বু, আব্বু! পাগলের মতো এদিক ওদিক খুঁজল আব্বুকে। অবুঝ শিশু যেমন অচেনা জায়গায় কাতর হয়ে ওঠে, অন্তু তার চেয়েও সহায়হীন এতিমের মতো কাতরাচ্ছে রূপটপের একপাশে দাঁড়িয়ে। পলাশ বারবার দেখছে অন্তুর চোখ দুটো। পলাশের মনে হলো ভিজে ওঠা পাপড়ির জন্য মেয়েটার চোখ দুটো তাকে বেশি মাতাল করছে। নোংরা চাহিদায় উতলা হয়ে উঠছে তার পুরুষ দেহ। অন্তুর আর্তনাদ এক একবার কানে যাচ্ছে, আর কামনা তাড়নার আগুনে কেরোসিনের ছিটা পড়ছে। এগিয়ে গেল অন্তুর দিকে। ক্ষুধার্ত পিশাচ যেমন রক্ত পেলে জল জলে হেসে ওঠে, ওরকম হেসে বলল, আব্বুকে দেখতে চাও সুন্দরী? তার মানে তুমি আমার কাছে কিছু চাও? লেনদেন বোঝো? নেয়া দেয়া। তুমি কিছু চাচ্ছ, এর বদলে আমারও তো কিছু চা থাকতে পারে, তাই না? নেকাবটা খোলো, দেখি মুখটা। আমি তোমার মুখ দেখব, তুমি তোমার আব্বুর মুখ। পাথরে পরিণত হলো অন্তু। নির্বাক চোখে দেখল পলাশকে। পলাশ এগিয়ে যায় আরেকটু ওর দিকে। বেখবর আক্রমণ করে বসে অন্তুর উপর। খপ করে অন্তুর মেয়েলি হাত দুটো নিজের পশুর মতো থাবায় পুড়ে অন্তুর পেছনে আটকে ধরে। তার শরীরের সিংহভাগ ছুঁয়ে যায় অন্তুর নারী দেহ। অপর হাত দিয়ে অন্তুর বুকের ওপর গলার নিচে লেহন করার মতো হাত বুলায়, যেমন করে কুকুর তার খাবার চাটে জিহ্বা দিয়ে, ঠিক সেইভাবে। অন্তু চোখ বুজে ফেলে। টপ টপ করে কয়েক ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। চেঁচিয়ে ডেকে ওঠে, আল্লাহ! আর কথা বলতে পারল না। মেয়েটা নিঃশব্দে কেঁদে ফেলল ঝরঝরিয়ে। আমি খুলছি নেকাব, তার বদলে আব্বুকে দেখতে চাই, দয়া করে ছেড়ে দিন আমায়। অন্তুর কণ্ঠনালীতে আটকায় এই নারকীয় জানোয়ারের কাছে অনুরোধ করতে। অথচ একদিকে শ্রমভম রক্ষা, অপরদিকে আব্বু। মেয়েটা আল্লাহর কাছে গোপনে কিসব বিচার দিল। আসমানের মালিক বিচার গ্রহণ করলেন কিনা কে জানে। পলাশের সরতে ইচ্ছে করছিল না, তবুও নিজেকে টেনে নিয়ে অল্প সরে দাঁড়ালো যেন।
অন্তু কাঁপছে। কান্নার সাথে তার হেঁচকি উঠছে। নিজেকে সামলে নিতে চেষ্টা করল মেয়েটা। অথচ ভেতরে যে নদী ভাঙন শুরু হয়েছে, নিজের ইজ্জতের ওপর যে অভিশপ্ত আশঙ্কার ছাপ ঘনিয়ে রয়েছে, কিছুতেই শান্ত হতে চাইছিল না ভেতরটা। হাত নেকাব অব্দি উঠছে না খুলে ফেলতে। এতগুলো বছরে কোনোদিন কেউ মুখ দেখেনি তার। কিন্তু শরীরের ওপর ঘেন্না লাগছে। এই শরীরের বিভিন্ন জায়গা আজ নষ্ট হাতের ছোঁয়া পেয়েছে। নিজেকে একপেশে নষ্টা বলেই মনে হচ্ছিল তার। তবুও কেন যে নেকাব খুলতে হাত উঠছিল না মুখের ওপর। এতক্ষণ শুনলে অবরুদ্ধ নিষেধের ১৮তম পর্ব। কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।